হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেক্সিকন ইংলিশ টিউটোরিয়াল। আজকের এই ভিডিওটাতে আমি ডিসকাস করতে যাচ্ছি অবজেক্ট। আমি এখানে লিখে দিয়েছি দ্য ডেফিনিশন অফ অবজেক্ট। অ্যান অবজেক্ট ইজ আ নাউন অর প্রোনাউন অর ফ্রেজ অর ক্লজ অন হুইচ আ ভার্ব অ্যাক্টস। এই কথার মানে হচ্ছে একটা অবজেক্ট একটা সেন্টেন্সের মধ্যে আমি আমার আগের ভিডিওতে সাবজেক্ট আর প্রেডিকেট সম্পর্কে জেনেছি। প্রেডিকেট হচ্ছে যেই পার্টটা যেটা সম্পর্কে একটা সাবজেক্ট সম্পর্কে বলা হয় ওটাকে আমরা প্রেডিকেট বলে থাকি, আর এই প্রেডিকেটটার মধ্যেই একটা পার্ট হচ্ছে অবজেক্ট। এবার আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্ট কি হতে পারে, একটা নাউন হতে পারে, তারপর অবজেক্ট একটা প্রোনাউন হতে পারে, অবজেক্ট একটা ফ্রেজ হতে পারে, ফ্রেজ মানে একটা শব্দগুচ্ছ যেটা মিনিংলেস হতে পারে, আর ক্লজ যেটা মিনিংফুল একটা গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে, শব্দগুচ্ছ হতে পারে। তাই এই জিনিসগুলো একটা অবজেক্ট হতে পারে। এবার আমাদেরকে দেখতে হবে অবজেক্ট কত ধরনের হয়। বেসিক্যালি অবজেক্ট আমরা যদি দেখি তিন ধরনের হয়। প্রথমটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। নাম্বার 2 ইনডিরেক্ট অবজেক্ট। এবার সর্বশেষ নাম্বার 3 হচ্ছে কগনেট অবজেক্ট। আমরা বেশিরভাগ জায়গাতে ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্টই দেখে থাকি, কগনেট অবজেক্টটা খুব কম জায়গাতে আমরা দেখি। তাই আমি সবার শেষে কগনেট অবজেক্টটাকে ডিসকাস করব সবার লাস্টে, আর প্রথমে আমি ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্টটাকে ডিসকাস করব, কারণ ওদের মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে আমি প্রথমে ডিরেক্ট অবজেক্ট কি সেটা নিয়ে একটু ডিটেলসে যাব। আমি দেখতে পাচ্ছি এখানে আমি বোর্ডে লিখে দিয়েছি হোয়াট ইজ ডিরেক্ট অবজেক্ট। তাহলে এখানে রিসিভস দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব। তাহলে একটা ভার্ব যে অ্যাকশনটা করে থাকে তার যেই গ্রহণটা কে করে থাকে, রিসিভ কে করে থাকে, যে রিসিভ করে থাকে তাকে আমরা ডিরেক্ট অবজেক্ট হিসাবে দেখি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা সেন্টেন্সের মধ্যে যদি একটা অবজেক্ট থাকে সেটা সবসময় ডিরেক্ট অবজেক্ট হয়ে থাকে, ইনডিরেক্ট অবজেক্ট হয় না। ইনডিরেক্ট অবজেক্ট তখনই হবে যখন একটা সেন্টেন্সে একের থেকে বেশি মানে দুটো অবজেক্ট যখন থাকবে তখন সেখানে আমরা ইনডিরেক্ট অবজেক্ট দেখতে পাই। কিন্তু একটা সেন্টেন্সে যদি শুধুমাত্র একটি অবজেক্ট থাকে তখন সেটাকে আমরা সবসময় ডিরেক্ট অবজেক্ট বলি। এবার আমি দেখছি যে ডিরেক্ট অবজেক্ট একটা সেন্টেন্সে কিভাবে বের করতে পারি। তাহলে আমি পেছনে দুটো সেন্টেন্স লিখে নিয়েছি। প্রথমটা হচ্ছে হি লাভস হিজ মাদার, দে প্লেড ক্রিকেট। এবার প্রথম হচ্ছে যখন একটা সেন্টেন্স থেকে আমরা ডিরেক্ট অবজেক্ট বের করব তখনই আমাদের দুটো শব্দ মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে হোয়াট অথবা হোম, ঠিক আছে। হোয়াট আর হোম দিয়ে কোশ্চেন করলে যখনই আমরা কোনো অবজেক্ট পাবো সেটাকে আমরা ডিরেক্ট অবজেক্টই রাখবো। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডিরেক্ট অবজেক্ট সবসময় কিন্তু নর্মালি যদি আমি দেখি ডিরেক্ট অবজেক্ট তখন কিন্তু সেটা কোনো জিনিস হয়ে থাকে, কিন্তু সেটা তখনই হবে যখন একটা সেন্টেন্সের মধ্যে দুটো অবজেক্ট থাকবে। কিন্তু যখন একটি সেন্টেন্সের মধ্যে দুটো সিঙ্গেল অবজেক্ট থাকবে তখন কিন্তু সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে এটা জিনিস হোক বা কোনো মানুষ হোক, কোনো বা প্রাণী হোক, সেটার ক্ষেত্রে কিন্তু এটা অন্যরকম হয়, সেটা সবসময় ডিরেক্ট অবজেক্ট হয়। কিন্তু যখন আমরা দেখবো যে একটি সেন্টেন্সের মধ্যে দুটো অবজেক্ট তখনই কি হবে, একটাকে আমরা কি রাখবো ইনডিরেক্ট অবজেক্ট, একটাকে ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। তাহলে ডিরেক্ট অবজেক্টটা সবসময় ওই সময়ে জিনিস হবে, কোনো একটা বস্তু হবে, থিং হবে। কিন্তু ইনডিরেক্ট অবজেক্টটা সেটা কোনো মানুষ হতে পারে বা কোনো প্রাণী হতে পারে। তাহলে এটা আমি সলভ করব। হি লাভস হিজ মাদার, তাহলে এখানে দেখা যাচ্ছে সে তার মাকে ভালোবাসে। তাহলে এখানে আমি কোশ্চেন করতে পারি হুম ডাজ হি লাভ। তাহলে আনসারটা আমার আসছে হিজ মাদার। তাহলে হিজ মাদারটা হচ্ছে এখানে অবজেক্ট, আর যেহেতু এই সেন্টেন্সের মধ্যে সিঙ্গেল অবজেক্ট আছে তাহলে সেটা অবভিয়াসলি কি হয়ে যাবে, ডিরেক্ট অবজেক্টই হবে। এবার নাম্বার 2 দে প্লেড ক্রিকেট। এবার আমি হোয়াট দিয়ে কোশ্চেনটা করতে পারি, হোয়াট ডিড দে প্লে, তারা কি খেলেছিল। তাহলে আনসার চলে আসছে এখানে ক্রিকেট, তাহলে সেটাও আমরা অবজেক্টের মধ্যে রাখতে পারি। তাই এই দুটোকেই আমরা ডিরেক্ট অবজেক্ট বলবো, ঠিক আছে। এবার আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে আমি পেছনে লিখে দিয়েছি ইনডিরেক্ট অবজেক্ট জিনিসটা কি। আমি প্রথমে ডেফিনেশনটা পড়ব। ইট রেফার্স টু দ্য পারসন হু রিসিভস
দ্য ডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা ডিরেক্ট অবজেক্টে যখন পেয়েছিলাম সেটা হচ্ছে কি ভার্বের অ্যাকশনটাকে রিসিভ করছে, তাকে বলছে ডিরেক্ট অবজেক্ট। আর এখানে ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ডিরেক্ট অবজেক্টটাকে যে রিসিভ করছে তাকে বলা হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্সের থেকে যখন আমরা ইনডিরেক্ট অবজেক্ট খুঁজে বের করব তখন কিন্তু আমাদের কি দুটো জিনিস একটু খেয়াল রাখতে হবে, ফর হোম আর টু হোম। এই দুটো জিনিস দিয়ে কোশ্চেন করলে যদি আনসার পাই আমরা, তাহলে সেটাকে আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে প্রথম সেন্টেন্সটা মাই মাদার গেভ মি আ বুক। তাহলে আমার মা আমাকে একটি বই দিয়েছিল। তাহলে এখানে আমি যদি বলি আমার মা কি দিয়েছিল, আমার মা দিয়েছিল একটা বই, তাহলে এটা ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, এবার আমার মা বইটা কাকে দিয়েছিল, প্রশ্নটা হচ্ছে কাকে দিয়েছিল, তাহলে আমাকে দিয়েছিল, তাহলে আমি হচ্ছি ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, এবার পরেরটাতে আমি যদি যাই, দে সেন্ট হিম এ পোস্ট কার্ড। দে সেন্ট হিম এ পোস্ট কার্ড। প্রথমে আমার দেখতে হবে দে সেন্ট হোয়াট, তারা কি পাঠিয়েছিল, পোস্ট কার্ড পাঠিয়েছিল, তাহলে এটা ডিরেক্ট অবজেক্টের মধ্যে পড়ছে। এরপরে যদি আমি দেখি তারা পোস্ট কার্ডটা কাকে পাঠিয়েছিল, মানে এই যে ডিরেক্ট অবজেক্টটা আছে সেটা কে রিসিভ করলো, সেটা রিসিভ করলো হিম, তাহলে আমি এটাকে ইনডিরেক্ট অবজেক্ট বলতে পারি। আমি আবার প্রথমটাতে যাচ্ছি, মাই মাদার গেভ মি আ বুক। তাহলে আমার মা প্রথমে কি দিয়েছিল, বই দিয়েছিল। ঠিক আছে, বইটা তাহলে ডিরেক্ট অবজেক্ট। এবার বইটা কাকে দিয়েছিল, মানে কে রিসিভ করেছিল ডিরেক্ট অবজেক্টটাকে, রিসিভ করলাম মি, আমি, তাহলে এটাকে আমি ইনডিরেক্ট অবজেক্ট হিসাবে দেখছি। তাহলে মোটামুটি এতটুকু আমরা বুঝতে পারলাম যে ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্টের মধ্যে ডিফারেন্স জিনিসটা কি রয়েছে। এবার আমরা আরেকটু ডিটেলসে যাব। আমি পেছনে আরেকটা পয়েন্ট নিয়ে ডিসকাস করছি, সেটা হচ্ছে রিলেশন। কাদের মধ্যে রিলেশন, ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্টের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক আমরা খুঁজে বের করব। তাহলে এখানে আমি ছোট্ট একটা ডায়াগ্রাম এঁকে রেখেছি, সেটা দেখানোর চেষ্টা করছি। প্রথম হচ্ছে কে কাজটা করে, সাবজেক্ট কাজটা করে। এই যে সাবজেক্টের কাজটা সেটা ভার্ব হয়ে প্রথমে পৌঁছে যায় কার কাছে, সেটা পৌঁছে যাচ্ছে ডিরেক্ট অবজেক্টের কাছে। এবার ডিরেক্ট অবজেক্ট থেকে সেটা চলে আসছে কার কাছে, ইনডিরেক্ট অবজেক্টের কাছে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা এই ডায়াগ্রামটার থেকেই বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি একটা সেন্টেন্সের মধ্যে ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্টের যে সম্পর্কটা সেটা অ্যাকচুয়ালি কি। তাহলে আমি আবার বলে দিচ্ছি যে একটা কাজ তো সাবজেক্ট করে থাকে, সেই সাবজেক্টটা কাজটা সেটা ভার্বের মাধ্যমে সেটা কার কাছে পৌঁছে যায়, ডিরেক্ট অবজেক্টের কাছে পৌঁছে যায়। এবার ডিরেক্ট অবজেক্ট থেকে সেটা পৌঁছে যায় কার কাছে, ইনডিরেক্ট অবজেক্টের কাছে। তাহলে আমি যদি সহজে বুঝি তাহলে এই ডায়াগ্রামটার থেকে মোটামুটি আমরা স্পষ্ট হয়ে যেতে পারি যে ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্টের মধ্যে সম্পর্কটা কোন জায়গাতে। তাহলে আমার নেক্সট যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা হচ্ছে পজিশন। পজিশন মানে কোন জায়গাতে অবজেক্টগুলো কিভাবে বসে। তাহলে ফার্স্ট পজিশনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসছে, সাবজেক্ট পরে ভার্ব আসছে, ভার্বের পরে বসছে ইনডিরেক্ট অবজেক্ট, তারপরে বসছে ডিরেক্ট অবজেক্ট। মানে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝে গেলাম যে ডিরেক্ট অবজেক্টের আগেই কিন্তু ইনডিরেক্ট অবজেক্টটা বসে যাচ্ছে। তাহলে ডিরেক্ট অবজেক্টটা সবার শেষে বসছে, তার আগে বসছে ইনডিরেক্ট অবজেক্ট। আমি এখানে একটা সেন্টেন্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। রাম তো এখানে আমাদের সাবজেক্ট, ঠিক আছে, আর গেভ হচ্ছে ভার্ব। তাহলে রাম গেভ হিজ ব্রাদার এ পেন। তাহলে রাম কি দিয়েছিল, একটা কলম দিয়েছিল, তাহলে সেটা ডিরেক্ট অবজেক্ট। আমি অবজেক্টটা শর্টে লিখছি। তারপরে এবার রাম যে কলমটা দিল সেটা কাকে দিল, মানে ডিরেক্ট অবজেক্টটাকে কে রিসিভ করলো, হিজ ব্রাদার। তাহলে এটাকে আমি ইনডিরেক্ট অবজেক্ট হিসাবে দেখছি। তাহলে মোটামুটি এই পজিশনটা আমরা বুঝে গেলাম। তাহলে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আরো এক ধরনের কিন্তু পজিশন আছে, সেটাও আমরা আজকে ডিসকাস করব। তাহলে আমি সেকেন্ড নাম্বার পজিশনে চলে এলাম যে অবজেক্টগুলো কিভাবে সাজানো থাকতে পারে আরেকটা রকমে। প্রথমে সাবজেক্ট থাকতে পারে, তারপরে ভার্ব থাকবে, তারপরে ডিরেক্ট অবজেক্ট থাকবে, তারপর প্রিপোজিশন থাকতে পারে, তারপরে ইনডিরেক্ট অবজেক্ট থাকতে পারে। আমি প্রথম রুলটাতে যদি যাই, সবার শেষে কিন্তু ডিরেক্ট অবজেক্ট ছিল, তার আগে কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট ছিল, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমে ডিরেক্ট অবজেক্টটা আছে,
শেষে ইনডিরেক্ট অবজেক্টটা আছে এবং তার আগে একটা প্রিপোজিশন বসাতে হবে। সেই প্রিপোজিশনটা টু হতে পারে, সেই প্রিপোজিশনটা ফর হতে পারে। ঠিক আছে, এবার আমরা এই সেন্টেন্স দুটো করলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব। তাহলে প্রথমে দেখি, আই গেভ আ প্যান টু মাই ব্রাদার। তাহলে আমি কলমটা দিয়ে আমি কি দিয়েছি, প্রথমে প্রশ্ন হচ্ছে আমি কি দিয়েছি। আমি দিলাম একটা কলম, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, এবার আমি কলমটা যে দিলাম, কাকে দিলাম, মানে ডিরেক্ট অবজেক্টটাকে কে রিসিভ করলো, মাই ব্রাদার, আমার ভাই। তাহলে এটাকে আমি ইনডিরেক্ট অবজেক্টের মধ্যে রাখছি। তাহলে রুল অনুযায়ী যদি আমি দেখি তাহলে পুরো ম্যাচ করে গেল। সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপরে ডিরেক্ট অবজেক্ট আছে, তারপর প্রিপোজিশন টু আছে, তারপরে কিন্তু আমাদের এখানে ইনডিরেক্ট অবজেক্টটা আছে। তাহলে রুল অনুযায়ী একদম ম্যাচ করে গেল। তাহলে এর পরেরটা যদি আমি দেখি তাহলে হচ্ছে আই বট এ কেক ফর মাই ফ্রেন্ড। তাহলে আমি কি কিনলাম, প্রথম হচ্ছে আমি কি কিনেছিলাম, একটা কেক। ঠিক আছে, তাহলে আমি যখন কেক কিনেছি তাহলে সেটা ডিরেক্ট অবজেক্ট হবে। ঠিক আছে, এবার কেকটা আমি কার জন্য কিনেছি, ঠিক আছে, সেটা আমাকে বুঝতে হবে যে আমি কেকটা কিনলাম মাই ফ্রেন্ড, আমার বন্ধুর জন্য। ঠিক আছে, তাহলে আমি কি কিনলাম, কেক কিনলাম, ডিরেক্ট অবজেক্ট। কার জন্য কিনলাম, মানে ডিরেক্ট অবজেক্টটাকে কে রিসিভ করছে, মাই ফ্রেন্ড, তাহলে সেটা হয়ে যাচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে মোটামুটি এগুলোর থেকে আমরা যে অবজেক্ট জিনিসটা কি, ডিরেক্ট অবজেক্ট কাকে বলে, একটা সেন্টেন্সে ডিরেক্ট অবজেক্ট আমরা কিভাবে খুঁজে বের করতে পারি, তারপরে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট জিনিসটা কি, এটা ডেফিনেশন, এটা কিভাবে একটা সেন্টেন্স থেকে আমরা খুঁজে বের করতে পারি, তারপরে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্টের মধ্যে কি রিলেশন আছে, সম্পর্ক কিভাবে আছে, একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। তারপরে হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে কখন ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট কোন কোন জায়গায় বসবে সেটা দুটো নিয়মও আমরা দেখে। এবার সবার লাস্টে যেটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে কগনেট অবজেক্ট। সেটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে সবার লাস্টে ডিসকাস করব, এখন সেটা ডিসকাস করব। এবার তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডের মধ্যে পুরো কগনেট অবজেক্টের ডিটেলস লিখে ফেলেছি। আমি প্রথমে ডেফিনেশনটা একটু পড়ে দিই, যদিও ডেফিনেশনটা এত দরকার নেই। আমরা যদি একটা সেন্টেন্সের মধ্যে কগনেট অবজেক্ট জিনিসটা কি সেটা খুঁজে বের করতে পারি, সেটাই কিন্তু আসল, ডেফিনেশন অতটা দরকার নেই। ইন লিঙ্গুইস্টিক্স মানে ভাষাতত্ত্ব অনুযায়ী এ কগনেট অবজেক্ট ইজ আ ভার্বস অবজেক্ট, এটা একটা ভার্বের অবজেক্ট হয়ে থাকে, দ্যাট ইজ এটিমোলজিক্যালি রিলেটেড টু দ্য ভার্ব। মানে এক কথায় ওর যে ভার্বটা আছে আর অবজেক্টটা আছে সেটার মধ্যে একটা মিল আছে, অনেকটা সমগোত্রীয়, একই ধরনের হয়ে থাকে। আমরা যদি সেন্টেন্সগুলো দেখি সেটাতে আমরা বুঝতে পারবো। হি র্যান এ রেস, আমি যখন র্যান বলবো তখন আর এটা বলার দরকার নেই যে কি দৌড়বে সে, যদি রান বলি সেটা তো একটা রেসই হবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছি র্যান আর রেসের মধ্যে একটা সম্পর্ক আছে, তাই এটাকে কগনেট অবজেক্ট বলা হচ্ছে। এবার আমি নাম্বার 2তে যদি যাই, শি স্যাং এ সং, যখন স্যাং শব্দটা আসে তখন তো আমি তো একটা গল্প আর গাইতে পারি না, গাইলে তো গানই গাইবো। তাহলে এটা স্যাং লিখলে আর এই সংটা লেখার কোনো প্রয়োজন থাকে না, কারণ আমরা ন্যাচারালি বুঝতে পারি যখন স্যাং লেখা আছে অবজেক্ট তো সংই হবে, তাই এটাকে কগনেট অবজেক্ট বলা হচ্ছে। এবার আমি যদি দেখি হি স্মাইল্ড আ চার্মিং স্মাইল, আচ্ছা যখন সে বললো হাসির কথা বললো, স্মাইল মানে খুব ছোট করে মুচকি একটা হাসি দেওয়া, স্মাইল এ চার্মিং স্মাইল, তখন সে যেটা স্মাইল করলে তো স্মাইলই করবে না, তাহলে সেটা আর বলার দরকার নেই, তাই চার্মিং স্মাইলটা এখানে কি হয়ে যাচ্ছে, কগনেট অবজেক্ট। তাহলে আমরা এটাই বুঝতে পারলাম যে একটা কগনেট অবজেক্ট মানে হচ্ছে যার ভার্বের সঙ্গে অবজেক্টের মিল আছে, মানে একই ধরনের হয়ে থাকবে, অনেকটা একই রকম, অনেকটা কি পুরোটাই প্রায় একই রকম, তখন সেই অবজেক্টগুলোকে আমরা কগনেট অবজেক্ট বলে থাকি। তাহলে এই ভিডিওটার মধ্যে আমরা আজকে অবজেক্ট সম্পর্কে পুরো ডিটেল পেলাম, অবজেক্ট জিনিসটা কি, কত ধরনের অবজেক্ট আছে, ডিরেক্ট অবজেক্ট জিনিসটা কি, ইনডিরেক্ট অবজেক্ট জিনিসটা কি, এক্সাম্পলও আমরা করলাম। তারপরে হচ্ছে আমরা দেখতে পেলাম যে এদের মধ্যে রিলেশন কি আছে, একটা ছোট ডায়াগ্রাম দিয়ে আমরা বুঝে ফেললাম। তারপরে আমরা দেখেছি যে কিরকম ভাবে এটা স্ট্রাকচারটা কিরকম হয়, ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টগুলো যে আছে এগুলো স্ট্রাকচারটা কিরকম হয়, কিরকম ভাবে একটা সেন্টেন্সে সাজানো থাকে, দু ধরনের স্ট্রাকচার আমরা দেখেছি। আমরা নাম্বার 2 নম্বর স্ট্রাকচারটাতে আমরা দেখতে পেরেছি প্রিপোজিশন ইউজ হচ্ছে, আর যে ক্ষেত্রে নাম্বার 1 স্ট্রাকচার আমরা দেখেছি সেটাতে কোনো প্রিপোজিশন ইউজ নেই।
আর সবার শেষে আমি আজকে এখন ডিসকাস করলাম সেটা হচ্ছে কগনেট অবজেক্ট। আমরা মোটামুটি ডেফিনেশনও পেয়েছি কগনেট অবজেক্টের, তারপরে 3টে সেন্টেন্সের এক্সাম্পলের মাধ্যমে আমরা পুরো কগনেট অবজেক্টটা বুঝতে পেরেছি। আশা করি তোমাদের অবজেক্ট সম্পর্কে আর কোনো ডাউট নেই, একদম জলের মতন পরিষ্কার হয়ে গেছে। আর সবার শেষে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, বেশি বেশি করে লাইক করবে, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।